আসসালামু আলাইকুম, আমি ইফতেখার আলম রয়েছি পাটকুঞ্জের পক্ষ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে এইচএসসি 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতি। তো সাধারণত আমরা সারা বছরই অনেক কিছু পড়াই বাচ্চাদের, তারা পড়ে, পরীক্ষায় গিয়ে সেটা অ্যান্সারও করে, কিন্তু শেষ মুহূর্ত এলেই দেখা যায় প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থাকে যে স্যার কোনো সাজেশন দেবেন কিনা, কোনো শর্ট কোনো কিছু বলবেন কিনা, মানে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো বলে দেয়া। আসলে ওভাবে কখনোই বলা যায় না যে পরীক্ষায় এগুলোই আসবে। জাস্ট বিগত কয়েক বছরেরটা পর্যালোচনা করে কয়েকটাকে আমরা সিলেক্ট করতে পারি যে এগুলো আসতে পারে, জাস্ট সম্ভাবনা। কখনোই আসলে নিশ্চিতভাবে ওরকম বলা যায় না। তো তারপরেও আমরা বিগত বোর্ড পর্যালোচনা করে কিছু গুরুত্বপূর্ণ টপিক পেয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আশা করি এখান থেকে পড়ে গেলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের একটাই প্রশ্ন থাকে যে প্রবন্ধ মানে কি আসতে পারে। প্রবন্ধ নিয়েই হচ্ছে সবার মনে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। তো যদি আমরা সিলেবাসটা দেখি, সেখানে প্রবন্ধের ব্যাপারে কিছু কথা বলা থাকে যে প্রবন্ধ কোন কোন বিষয়ে আসবে। তো প্রবন্ধ সাধারণত এই 5টা টপিক থেকে আসে। তো 5টা টপিকের মধ্যে প্রথমটা হচ্ছে চারিত্রিক গুণাবলী। চারিত্রিক গুণাবলী বলতে একটা মানুষের চরিত্রে যেই যেই গুণ থাকতে পারে সেগুলো নিয়ে আসে। যেমন আমাদের গুণের মধ্যে রয়েছে অধ্যাবসায়, অর্থাৎ মানে এটা এমন একটা জিনিস যা মানুষের চরিত্রের বিশেষ কোনো একটা গুণ। এরপরে হচ্ছে স্বদেশ প্রেম, এটাও কি আর একটা গুণ। তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে ধর্মের কোনো বৈষম্য না করে মানুষে মানুষে যে একত্ববোধ তৈরি করা, সেটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে ধর্মীয় কোনো চিন্তা প্রায়োরিটি না দেওয়া। এটা গেল হচ্ছে আমার চারিত্রিক গুণাবলী। এবার বিজ্ঞান সংক্রান্ত কিছু জিনিস আসতে পারে। বিজ্ঞান সংক্রান্ত জিনিস যেমন কৃষিকাজে বিজ্ঞান, তারপরে হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, এরকম জিনিসপত্র যেগুলো রয়েছে অর্থাৎ বিজ্ঞান সম্পর্কিত সেইগুলো। এরপরে আছে বিজ্ঞান গেল। এবার জাতীয় চেতনা। জাতীয় চেতনা বলতে আমাদের দেশে বেশ কয়েকটি আন্দোলন হোক বা অতীতে অনেক সংগ্রাম হয়েছে, সেগুলোর চেতনায় আমরা সবসময় নিজেদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো সেই জিনিসগুলোর মধ্যে রয়েছে কি মাতৃভাষা দিবস, তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা 1947 থেকে শুরু করে, 47 থেকে শুরু না করলেও মোটামুটি 52 থেকে শুরু করে 71 পর্যন্ত যেই ইভেন্টগুলো হয়েছে, স্পেশালি 52 ভাষা আন্দোলন আর 71 সালের স্বাধীনতা দিবস আর বিজয় দিবস, এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো করে দেখে যাবা। এতে কি হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা এলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এরপর আর একটা জিনিস কি হয়, শিল্প ও অর্থনীতি। শিল্প ও অর্থনীতি বলতে একটা দেশের কোন খাতে তাদের আয় রোজগার ভালো হচ্ছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা হোক বা নিজের দেশের জনগণের চাহিদা মিটিয়ে হোক, অথবা এই দেশের শিল্প সংস্কৃতি, এই টাইপের। তো শিল্প সংস্কৃতির মধ্যে যেমন পরে হচ্ছে এটুকু কাট করে দিন। অর্থনীতির মধ্যে যেটা পড়ে যেমন বাংলাদেশের পর্যটন শিল্প, কুটির শিল্প, এইগুলো। আর শিল্পর মধ্যে পড়ে কি পহেলা বৈশাখ থাকতে পারে, তারপরে হচ্ছে মানে যেটাকে আমরা বাংলা নববর্ষ বলি, বা এই দেশের অন্যান্য যে উৎসবগুলো আছে সেই সব নিয়ে, অথবা ঋতু বৈচিত্র্য নিয়েও আসতে পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো। তো সাম্প্রতিক বিষয় হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি যেই জিনিসগুলো ঘটেছে। রিসেন্টলি বলতে 2025-এই কিছুদিনের মধ্যে যেগুলো ঘটে যায়। যেমন এখন আমাদের রিসেন্টের মধ্যে মেট্রো রেল আছে, এটা আসতে পারে, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। তারপর প্রকৃতির অবস্থা এখন যথেষ্টই খারাপ, বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশ দূষণ, এগুলো হচ্ছে আমার সাম্প্রতিক বিষয়াবলী। এগুলোর ওপর থেকেও আসতে পারে যে কোনো একটা টপিক। তো আশা করি এই যা আলোচনা আমরা করলাম এর মধ্যে থেকে পড়লে প্রবন্ধে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ পরীক্ষায়। তো এরপরে আমরা দেখব দিনলিপি। তো দিনলিপির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব কি এটা জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমরা আগে যে ডায়েরি লিখতাম, এখন তো মোবাইলের যুগ এসে মানুষ প্রায় লেখা ছেড়েই দিয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন মানুষ সারাদিন কি করে মানে কি করলো বা না করলো সেই জিনিসগুলো ডায়েরিতে এসে রাতে শোয়ার আগে লিখে রাখতো। তো বিখ্যাত ব্যক্তিরা অনেকেই এটা করে গিয়েছেন, এখনও হয়তো অনেকে করছেন, কিন্তু সংখ্যাটা আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে। তো এই দিনলিপিতে আমাদের কি আসবে, নিজের লাইফের বিশেষ কোনো দিন। তো বিশেষ কোনো দিনের মধ্যে যেটা হতে পারে এসএসসি ফল প্রকাশ হতে পারে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা সবাই এসএসসি ফল পেয়েই তো এইচএসসি দিতে এসেছো। তো এটা মোটামুটি সবার জীবনেরই একটা
কমন ব্যাপার যে এসএসসির ফল প্রকাশ, এবং ওই দিন সবারই খুব টেনশন হয়, অনেক ভয় হয় কী হবে না জানি, তো তারপরে দেখা যায় রেজাল্ট দেয়। তো এটা একটা স্মরণীয় মুহূর্ত আমাদের লাইফে। তো এসএসসির ফল প্রকাশটা হতে পারে। এরপর আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে নবীনবরণ। নবীনবরণ কি? কলেজে যখন আমরা ভর্তি হই তখন আমাদের নতুন হিসাবে বরণ করে নেওয়া হয়, সেই বরণটাই হচ্ছে কি নবীনবরণ। এটাও আমাদের লাইফে একটা উল্লেখযোগ্য ঘটনা, তো এটাও আসতে পারে। এরপরে আরেকটা জিনিস কি? শিক্ষা সফর। শিক্ষা সফরটা কি হবে? যখন আমরা কোনো একটা ঐতিহাসিক স্থানে যাই, শিক্ষা অর্জন পাশাপাশি কিছুটা ঘোরাঘুরি, সেটাকে বলি শিক্ষা সফর। সেটা সম্পর্কেও হতে পারে। শিক্ষা সফরের পাশাপাশি যে কোনো ভ্রমণও কিন্তু হতে পারে। ট্রেন ভ্রমণ হতে পারে, লঞ্চ ভ্রমণ হতে পারে, প্লেন ভ্রমণ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এরপরে নববর্ষ। বাংলাদেশের নববর্ষ একটা এমন উৎসব যেটা একদমই মানে অসাম্প্রদায়িক উৎসব, সব ধর্মের লোকেরা এটাতে অ্যালাউড, তো তারা এটাতে অংশগ্রহণ করে থাকে। তো নববর্ষটাও আসার মতো একটা বিষয়। তো আমাদের আলোচনা শেষ হলো হচ্ছে প্রবন্ধ আর দিনলিপি। এরপর আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। এবার আমরা দেখব প্রতিবেদন। তো প্রতিবেদনও আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাতে নাম্বার অনেক ভালো আসে। মানে নিয়মকানুন ঠিকঠাক মতো লিখলে, অর্থাৎ তোমরা যেই বিদ্যালয়ে বা যেই মহাবিদ্যালয়ে পড়ো না কেন, সেখানকার যেই টিচার যা দিয়েছেন সেটাই মানে ওই নিয়ম আমরা অনুসরণ করব আর কি। নতুন করে কোনো নিয়ম আমরা বলবো না, এটা সবসময় আমরা যেই নিয়ম শিখে এসেছি সেই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমটা হচ্ছে বৃক্ষরোপণ। এখনকার সিচুয়েশনে বৃক্ষরোপণ আসলে অনেক গুরুত্বপূর্ণ টপিক, এটা আসতে পারে। এরপরে হতে পারে কি 21শে ফেব্রুয়ারি। আমাদের ওই প্রবন্ধের মতো জাতীয় চেতনার ক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি অনেক বড় একটা ভূমিকা রাখে। তারপর 24-এর যেহেতু একটা আন্দোলন হয়ে গিয়েছে, তো 21শে ফেব্রুয়ারি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা হচ্ছে খাদ্যে ভেজাল। বাংলাদেশের সাম্প্রতিক সমস্যার মধ্যে এই খাদ্যে ভেজাল অন্যতম, এটাও আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। সাম্প্রতিক ঘটনার মধ্যে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সম্ভাবনাও বেশি আছে। আর একটা হচ্ছে কি সড়ক দুর্ঘটনা। এই প্রত্যেকটাই আমাদের মোটামুটি সাম্প্রতিক ঘটনা এবং পত্রিকায় প্রকাশের মতোই। তো প্রতিবেদন সাধারণত এমনটাই হয় যেটা পত্রিকায় প্রকাশ করা যায়। এরপরে হচ্ছে কি আবেদনপত্র। তো আবেদনপত্র আসলে সেরকম করে বলার কিছু নাই, এটা আমরা ছোটোবেলার থেকেই শিখে আসছি, আর আমরা সবসময় লিখেও আসি। অসুস্থতার জন্য হোক, তারপরে ছুটি চেয়ে হোক এমনিতে, বা অর্ধেক ক্লাস করে তারপর বাড়ি যাওয়ার ছুটি চেয়ে হোক, এটার জন্য আমরা এই আবেদনপত্র লিখেই আসি সবসময়। তো কলেজের ক্ষেত্রে আমরা ছোটোখাটোগুলো সাজেশনে ইনক্লুড করিনি, কারণ ছুটি চেয়ে বা বিনা বেতন অধ্যয়ন এটা সবাই পারে। তো আমরা একটু আনকমনগুলো দেখবো, যেমন শিক্ষক পদে নিয়োগ, ইংলিশে যেটাকে আমরা সিভি উইথ কভার লেটার বলি, বাংলায় এটা হতে পারে শিক্ষক পদে নিয়োগ। আর একটা হতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি। তো দুটোর নিয়ম অনেকটা কাছাকাছি, বিশেষ কোনো পার্থক্য নেই। এই দুটো আমরা দেখে যাবো ভালো করে, তাহলে অন্যগুলো এই টাইপের আসলে পারবো। আর একটা হচ্ছে এই যে ডেঙ্গু মশা নিধন, ডেঙ্গু মশা নিধন, তারপরে হচ্ছে বন্যার্তদের সাহায্য, এলাকায় পাঠাগার স্থাপন, গভীর নলকূপ স্থাপন, এই জিনিসগুলোও সামাজিক সমস্যামূলক। এগুলো সাধারণত মেয়র বরাবর অথবা চেয়ারম্যান বরাবর, কাউন্সিলর বরাবর, জেলা প্রশাসক বরাবর, এই বরাবর হতে পারে। তো আমরা এই টাইপেরগুলো একটু দেখে যাব, আশা করি এর মধ্যে থেকে আমরা পরীক্ষায় পাবো। এরপরে হচ্ছে বৈদ্যুতিক চিঠি। তো বৈদ্যুতিক চিঠিও আমরা ছোটোবেলার থেকে ইংলিশে লিখে এসেছি, বাংলাতে ছোটোবেলার থেকে খুব একটা লেখা হয়নি। তো এটার মধ্যে বিশেষ কিছু টপিক রয়েছে যেগুলো মানে মোটামুটি আসে। তার মধ্যে যেমন নিমন্ত্রণ জানিয়ে, নিমন্ত্রণটা কারোর বিয়ের হতে পারে, বড় ভাই বা বোনের, তারপরে জন্মদিন হতে পারে, বা বাসায় কোনো অনুষ্ঠান হতে পারে। এরপর হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা, অর্থাৎ এক বন্ধু আর এক বন্ধুকে বলবে যে কোথায় গিয়েছিলাম, সেই জায়গাটা কেমন কেটেছে, এই টাইপের কিছু। আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। এটা সাধারণত বাবার কাছে বা বড় ভাইয়ের কাছে বা বড় বোনের কাছে হতে পারে, যে পরীক্ষায় আমার প্রস্তুতি কেমন সেটা জানিয়ে লেখা। আরেকটা হচ্ছে শিক্ষা সফর। শিক্ষা সফরে যাচ্ছে এরকম কেউ অন্য কাউকে যাওয়ার জন্য, অর্থাৎ নিমন্ত্রণ জানিয়ে একটা ইমেল লিখতে পারে, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে ইমেল করতে পারে যে আপনাদের এই শিক্ষা সফরে যেতে আমি আগ্রহী। আর একটা জিনিস হতে পারে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল বা এর উপকারিতা অপকারিতা, এই সম্পর্কে ছোট ভাই বা বোনকে সাধারণত কোনো ধারণা দিয়ে লেখা আর কি। অনেক সময় আমরা বড়রা ছোটদেরকে বিভিন্ন ব্যাপারে বলি যেটার কী কী সমস্যা রয়েছে বা কী কী ভালো দিক রয়েছে, সেরকম ইন্টারনেটটা নিয়ে আসতে পারে, মোবাইল ইন্টারনেট যে কোনো কিছুই আসতে পারে। দুটো কাছাকাছি টপিক, তো দুটো দেখে যাওয়াটাই ভালো। এরপরে ভাব সম্প্রসারণ। আসলে ভাব সম্প্রসারণ এরকম বলা খুবই মুশকিল, তারপরেও আমরা জাস্ট কয়েকটা বোর্ড দেখে কিছু দিয়েছি। তো এগুলো এখানে পূর্ণাঙ্গটা নেই জায়গার অভাবে, মানে জায়গা স্বল্পতার কারণে আমরা দিতে পারিনি। তো এটা আমাদের ডিসক্রিপশনে থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিও, মানে আমাদের এই হোল পিডিএফটাই ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখান থেকে এটা নিয়ে নিও।
তো দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসি। তারপর পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে, এরকম যেই 5টা রয়েছে আশা করি এর মধ্যে আমরা পাবো। আর এগুলোর বাইরেও আমি বলবো বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যেও, এতে কি হবে তোমাদেরই সুবিধা, কারণ বাই এনি চান্স যদি না আসে অ্যাটলিস্ট মানে লিখতে যেন পারো। এরপরে হচ্ছে সারাংশ সারমর্ম, এই দুটোর মধ্যে সবার একটা কনফিউশন যে মানে এটা আসবে কোত্থেকে। এটার ক্ষেত্রেও আসলে ভাব সম্প্রসারণের মতো কোনো নির্দিষ্ট করে বলা যায় না, তবে সারাংশ সারমর্ম একদিকে, ভাব সম্প্রসারণ আর একদিকে। তো আমি বলবো ভাব সম্প্রসারণে অ্যান্সার করতে, এতে কি হবে নাম্বারের পরিমাণটা বেড়ে যায়, সারাংশ সারমর্মের তুলনায় ভাব সম্প্রসারণে নাম্বারটা বেশি আসে। আর সবার লাস্টে হচ্ছে সংলাপ। তো সংলাপ কলেজে এমন একটা জায়গা যেখানে আমরা এটা বাংলায় লিখি, স্কুল পর্যন্ত আমরা এটা ইংলিশেই লিখে আসি। তো ইংলিশের টপিক আর বাংলার টপিক কাছাকাছিই মিলবে। যেমন মাদকাসক্তি, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে, মানে এমন না যে কেউ কারো পক্ষে থাকবে, ওরকম করে খবরদার লিখবে না। নেগেটিভ যে কোনো জিনিসে কখনোই পক্ষে বিপক্ষে দেওয়া যাবে না, দুজনেই আলোচনা করবে যেন এটার থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এমনটা আলোচনা করে। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, এটার ক্ষেত্রেও তাই, দুজন মিলে আলোচনা করতে হবে কীভাবে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায়। এরপরে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, দুই বন্ধুর মধ্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা হবে। এক্ষেত্রে আমি একটা সাজেশন দেব যে দুজনের পরিকল্পনা যেন একটু আলাদা হয়, একই রকম যেন না হয়। তারপরে হচ্ছে নৈতিকতা, বর্তমান সমাজে টিকে থাকতে গেলে নৈতিকতার যথেষ্ট দরকার, তো এই ব্যাপারটা নিয়েও আমাদের জানা লাগবে, সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন চলবে। আর সবার শেষে একদম রিসেন্ট যেই টপিকটা হয়েছে অর্থাৎ কোভিড পরিস্থিতি, বর্তমানে কিছুদিন আগেও একটা সমস্যা দেখা দিয়েছিল যে এই পরীক্ষা হবে কি না, তারপরে কোভিডের কারণে পেছাবে কি না, বা মানুষের স্বাস্থ্য নিয়ে মানে বেশ দুশ্চিন্তা হচ্ছিল, তো সেই টপিকেও থাকতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি শর্ট একটা সাজেশন। এখান থেকে কতটুকু কমন আসবে জানি না, তবে এগুলো যেহেতু বিগত কয়েক বছরের প্রশ্ন থেকেই বাছাই করে বের করা, তো আশা করা যায় এর মধ্যে আমরা কমন পেয়ে যাব। আর আরও কিছু সাজেশন বলবো আমি, সেটা হচ্ছে যা যা বলেছি এর পাশাপাশি বিগত কয়েক বছরের প্রশ্ন একটু দেখতে, বা যাওয়ার আগে একটু তোমরা চোখ বুলিয়ে যাও, মানে অত কেয়ারফুলি না পড়লেও অন্তত একটা ধারণা যেন থাকে। এতে কি হবে অন্তত আনকমন লাগবে না টপিকটা, পরীক্ষার হলে গিয়ে আমরা ইজিলি লিখতে পারবো। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য।